আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আওয়ামী লীগের, অথচ ভয়ে কাঁপছে বর্তমান বিএনপি সরকার। কি এমন হয়েছে আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠা বার্ষিকীতে সরকারের এমন কাঁপুনি উঠেছে যে একেবারে পুলিশ বিজিবি বাদ দিয়েও 6টি জেলায় সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে। আর এই যে হঠাৎ করে সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে, যে এর জাতীয় এবং আন্তর্জাতিক ইম্প্যাক্ট কি, আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবে। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আগামীকাল 23শে জুন 1949 সালের এই 23শে জুন পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগের পথ চলা শুরু হয়েছিল ঢাকার টিকাটুলির রোজ গার্ডেনে, এবং আগামীকাল এই সংগঠনটি তার পথ চলার 77 বছর পূর্ণ করবে। 1955 সালে তার নাম থেকে মুসলিম শব্দটা বাদ যায়, এবং তারপরেই আওয়ামী লীগ জন্ম থেকেই অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক সংগঠন, এবং পরবর্তীতে বাংলাদেশের যে মুখ্য অর্জনগুলো এবং সবচেয়ে বড় অর্জন যে বাংলাদেশের স্বাধীনতা, সেটি অর্জিত হয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই, বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বেই। তো আগামীকাল এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হতে যাচ্ছে, যখন বাংলাদেশের সংগঠনটির কার্যক্রম এই স্বৈরাচারী অবৈধ সরকার নিষিদ্ধ করেছে। ইউনূস সরকার করেছিল, বর্তমান সরকার সেটা কন্টিনিউ করছে। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে একেবারে ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল? কদিন আগে একটা গোয়েন্দা রিপোর্টের কথা বলেছিলাম, যেটা গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর টেবিলে সাবমিট করা হয়েছে। সেখানে বলা হয়েছিল যে 23শে জুনকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতির অবনতি ঘটতে পারে, অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এবং তাতেই সরকার একেবারে জ্বর উঠে গেছে। ভয়ে জ্বর উঠেছে। প্রথম হলো আর্মি কল করেছে 6টা জেলায়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, ফরিদপুর এবং গোপালগঞ্জ জেলায়। এই যে আর্মি ডাকা হলো, এটা নিয়ে কিন্তু আর্মির মধ্যেই অসন্তোষ। তারা কদিন আগে ব্যারাকে ফিরেছে, আবার ডাকা হলো। আগে বিএনপির বীর সৈনিকেরা বলতো যে পারলে পুলিশ রেখে আসুক, আর এখন নিজেরা আর্মি ছাড়া কাঁপে। এটা নিয়ে অলরেডি হাসাহাসি শুরু হয়ে গেছে। কিন্তু সমস্যা যেটা হয়েছে, যে এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে আওয়ামী লীগ কি করছে, বড়জোর কিছু মিছিল করছে, সারা দেশব্যাপী মিছিল হচ্ছে, মিছিলের সংখ্যা বাড়ছে, মিছিলের দৈর্ঘ্য বাড়ছে। কিন্তু একটা দেশ, একটা সরকার, নির্বাচন যেভাবেই হোক 4 মাসও হয়নি, এর মধ্যে তাদের ভয় কি? তাদের কি পতনের ভয় কাজ করছে এখনই? আওয়ামী লীগও তো মনে হয় না যে চাইবে যে এই মুহূর্তে বিএনপি চলে যাক, কারণ বিএনপি যেভাবে সরকার চালাচ্ছে, তাতে আওয়ামী লীগ তো নিশ্চয়ই চাইবে যে আরো কয়েক মাস থাকুক, এই দলটা পৌঁছতে পৌঁছতে গন্ধ বেরোক, দুর্গন্ধ বেরোক। কিন্তু এই দলটা নিজেই ভয় পাচ্ছে, এবং পুলিশ যেটা শুরু করেছে, যে পুলিশ সারা দেশে বাড়িতে বাড়িতে যা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের নেতাকর্মীদের খুঁজতেছে। পাক বা না পাক যেটা হচ্ছে, এর মধ্য দিয়ে সাধারণ জনগণ কিন্তু ভীষণ হয়রানির মুখোমুখি হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে, এবং পুলিশ গ্রেপ্তারের ভয় দেখিয়ে ব্যাপক বাণিজ্য শুরু করেছে। তার মানে আওয়ামী লীগের বাংলাদেশকে অস্থিতিশীল করতে হবে না, অলরেডি সরকারি নিরাপত্তা বাহিনী যা শুরু করেছে, তাতে জনগণ কিন্তু ইতিমধ্যে ভীষণ উদ্বিগ্ন, কোথাও কোথাও শঙ্কিত। আর আর্মি তো বললামই, তাদের ইন্টারনাল কিন্তু একটা ভীষণ চাপা অবস্থা বিরাজ করছে। ডিসিপ্লিন ফোর্স বলে অনেক কিছু আমরা বাইরে খালি চোখে দেখতে পারি না। আবার এই যে হঠাৎ করে আর্মি নামানো হচ্ছে, এটার ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট কি? বাংলাদেশে যে বিভিন্ন দূতাবাসগুলো আছে, বিদেশি রাষ্ট্রের দূতাবাস, তারাও কিন্তু এক ধরনের অস্বস্তিতে পড়েছে। সোর্স নিউজের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিদেশি দূতাবাসে কর্মরত কূটনীতিক বলেছেন যে এইভাবে যদি বাংলাদেশ আগামী দিনে চলতে থাকে, তাহলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে তা ক্ষতিগ্রস্ত করতে বাধ্য। ভারতের একজন প্রাক্তন কূটনীতিক, যিনি বাংলাদেশে হাই কমিশনার ছিলেন ভারতের, তিনি বলেছেন
যে বাংলাদেশের বর্তমান গণতন্ত্রহীনতা এবং রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের উত্থান পরিলক্ষিত হচ্ছে। তো এই অবস্থায় আর্মি দিয়ে সরকার আসলে কি করতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে, ইন্টারন্যাশনালিও এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখা হচ্ছে না। এদিকে সুশাসনের জন্য নাগরিকের প্রধান বদিউল আলম মজুমদার সম্প্রতি বলেছেন যে দেশ যেভাবে চলছে তাতে অচিরেই একটি সাংবিধানিক সংকট দেখা দিতে পারে, অর্থাৎ দেশ একটা সাংবিধানিক সংকটে পতিত হতে পারে। এইটার অর্থ কি? কারণ এই বদিউল আলম মজুমদাররা তো ডিপ স্টেটের বাংলাদেশি এজেন্ট। তারা যে জঙ্গি অভ্যুত্থান হয়েছিল 2024-এ, সেখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সে ফরহাদ মাজার এবং আরো কয়েকজন, যাদের আমরা আপাত দৃষ্টিতে বুদ্ধিজীবী বলে মনে করি, যারা আসলে বিদেশি ডলারের পেইড এজেন্ট বাংলাদেশ। সরকার এত দ্রুত তালগোল পাকিয়ে ফেললে কেমন করে হবে? এবং তালগোল যে পাকিয়েছে এটা বোঝা যায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের আজকের কথায়। তিনি এক পর্যায়ে বলেছেন আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নাকি নেই। তো যে সংগঠনটি নেই সেই সংগঠনটির ভয়ে আর্মি কেন নামাইতে হইল? আবার পাশ দিয়ে একজন বলতেছে যে না, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তো এরকম একটা তালগোল পাকায় গেছে। ওদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম গুরুত্বহীন সফর মালয়েশিয়ার, সেটি মিটিং টিটিং করেছে। আমি বলেছিলাম যে এটা আসলেই গুরুত্বহীন, এবং সেই গতানুগতিক সেই ম্যান পাওয়ার এক্সপোর্ট করা, রোহিঙ্গা সমস্যার সমাধান এবং কিছু বাণিজ্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আগামী বছর তারা করার চেষ্টা করবে। তার মানে এটা খুবই নন স্পেসিফিক একটা আলোচনা, এবং তাতেই দেখলাম যে তার বহরে যারা গেছে তারা একেবারে খুশিতে গদগদ। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক নাকি নতুন উচ্চতায় চলে গেছে। তো আজকে তিনি প্রধানমন্ত্রী যাবেন চায়নায়, এবং চায়নায় তিনি অনেক দিন থাকবেন, বিশ্ব ইকোনমিক ফোরামের মিটিং অ্যাটেন্ড করবেন, এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তিনি পাবেন 26শে জুন। তো প্রধানমন্ত্রী বিদেশ সফর করুক, সরকার ভয় পাচ্ছে। তবে উদ্বিগ্ন হবার মতো যে ঘটনা সেটা হলো যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে তৃতীয় কোনো পক্ষ বাংলাদেশের পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে। এটা কিন্তু সরকারের কাছে যে গোয়েন্দা রিপোর্ট উপস্থাপিত হয়েছে সেখানেও উল্লেখ করা আছে। এই জায়গাটা ভয়ের এ কারণেই যে বাংলাদেশে এই মুহূর্তে অনেকগুলো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন অপারেট করছে। পাকিস্তান ভিত্তিক সংগঠন বা আল কায়দার সংগঠন, আইএস এর সংগঠন, অনেকগুলো শাখা প্রশাখা বাংলাদেশে অপারেট করছে, এবং এরা যে কোনো সময়, এবং এরা সবসময় উসিলা খুঁজতেছে, এবং 23শে জুন তাদের জন্য একটা ভালো উসিলা, এবং এই দিন তারা সরকারকে বিতর্কিত করার জন্য এমন কিছু ঘটনা ঘটাতে পারে যাতে আওয়ামী লীগের কাঁধে গিয়ে দোষগুলো পড়ে। সো এই জায়গাটা আসলে উদ্বেগের। কিন্তু সরকার একদম তালগোল পাকিয়ে যা শুরু করেছে তাতে আমাদের যেমন করুণা হচ্ছে, লোকজন কিন্তু বেশ ছিছি ছিছি করছে। যাই হোক, আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাবো। এই তরুণী সম্ভবত দক্ষিণাঞ্চলের, কথা শুনে মনে হয় খুলনা যশোর ওই অঞ্চলের হবে। বিএনপি করতেন জন্ম থেকেই। এখন দেখেন এই মুহূর্তে তার কি অবস্থা। জন্মের পর থেকে বিএনপি করেছি বিদায় আজকে নিজের জুতো দিয়ে নিজে মাথারে এরম পাওয়া দিচ্ছি, মাথার ভরে কপালে পরে আর কোনোদিন দল করবো না, কোনো কাজে যাবো না। এই যে জুতোর বাড়ি কপালে মাথায় সব জায়গায় জুতোর বাড়ি, এই জুতোর বাড়ি মই দিলাম। এই প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় সুধী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে একটি বিশেষ খবর দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হলাম। সেটি হচ্ছে বাংলাদেশের জুলাই সন্ত্রাসী এবং বাংলাদেশে যে মব সন্ত্রাস শুরু হয়েছে সেই মবের গডফাদার হাসনাত আবদুল্লাহকে ব্রিটিশ পুলিশ খুঁজে বেড়াচ্ছে। ফৌজদারি অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনার পর পুলিশ এখন তাকে খুঁজে বেড়াচ্ছে। যেই কোনো সময় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে, অথবা তাকে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের কাছে তার
সাক্ষাৎকার বা তার জবানবন্দি দিয়ে আসতে হবে। আপনাদের কাছে অবাক মনে হচ্ছে? না, এটি মোটেও অবাক করার কোনো খবর নয়। কারণ গতকাল 19শে জুন শুক্রবার লন্ডন থেকে একটু দূরে একটি শহর রয়েছে, সেই শহরটির নাম হচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কারণে এই শহরের নামটি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষে এই শহরের নামটি জানে। সেই শহরে হাসনাত আবদুল্লাহ তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে ওই শহরে একটি গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন। এমতো অবস্থায় এক বাঙালি তার একটি ছবি তুলেছিল। তার সাথে আর কেউ ছিল না, তিনি একা ব্যক্তি ছিলেন। তিনি কোনো রাজনৈতিক সমাবেশেও যাননি, অথবা তার সাথে কোনো রাজনৈতিক গোষ্ঠী বা জনসংখ্যা বা কোনো কেউই ছিল না, তিনি একা ছিলেন। তো তাকে একা পেয়ে তারা এসে বলল, আমার ছবি তুললি কেন? তিনি বললেন, ভালো লেগেছে, ছবি তুলেছি, অসুবিধা কি? রাজনীতি যারা করে তাদের ছবি তো তোলাই যায়। এখন খেয়াল করে দেখেন, তারপর ওই ব্যক্তিকে একা পেয়ে তাকে মারধর করেছে হাসনাত আবদুল্লাহ এবং তার সাঙ্গপাঙ্গরা। কে কি পরিমাণ মেরেছে সেটা তো আর আমি দেখিনি, আপনারাও দেখেননি। কিন্তু পরবর্তীতে এই যে সারাউন্ডিং যে মানুষ আছে, তারা বিপদ মনে করে পুলিশের কাছে ফোন করেছে। 999, এই দেশে এটা হচ্ছে বিপদকালীন সময়ের ফোন নাম্বার। এই নাম্বারে ফোন করার পরে পুলিশ উপস্থিত হয়, একাধিক পুলিশ, কয়েকটি গাড়ি নিয়ে পুলিশ এসে সেই ব্যক্তিকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যায়। তাকে ইনজিউর্ড করা হয়েছে। খেয়াল করে দেখেন, একটি ছেলে ছবি তুলেছে, তার জন্য তাকে ইনজিউর্ড করা হয়েছে। ইনজুরি হওয়ার ফলে পুলিশ দ্রুত তৎপরতা চালিয়ে সেই সন্ত্রাসীদের একজনকে গ্রেপ্তার করার পর তার জবানবন্দির ভিত্তিতে সেখানে হাসনাতেরও নাম আসে, যে এই হাসনাত তাদেরকে প্রণোদনা দিয়েছে, তাদেরকে উৎসাহিত করেছে একে মারার জন্য। ফলে হাসনাতের নামে এখন ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে। পুলিশ হাসনাতকে যেই কোনো সময় হয় অ্যারেস্ট করবে, না হয় থানায় গিয়ে হাসনাতকে তার জবানবন্দি দিয়ে আসতে হবে। এখন বিষয়টি খেয়াল করে দেখেন, বাংলাদেশের সমস্ত সভ্যতা ধ্বংস করে, রুল অফ লকে ধ্বংস করে, সুপ্রিম কোর্টের বিচারপতিকে পর্যন্ত সন্ত্রাস করে নামিয়েছে, শত শত মানুষের ঘরবাড়ি সন্ত্রাস করে মব করে জ্বালিয়েছে, 267 জন লোককে রাস্তার উপরে মব করে পিটিয়ে মেরেছে, যেটা রেকর্ডেড ডক্টর ইউনূসের যুগে। এই মব সন্ত্রাসী লন্ডনে এসছে। আপনারা অনেকেই জানেন কি, যে লন্ডনে সে ক্যামব্রিজ ইউনিভার্সিটি তাকে দাওয়াত দিয়েছে, সেখানে গিয়ে কি করবে, তিনি বক্তৃতা দিবে। কথাটি ডাহা মিথ্যা। তাকে লন্ডনের কোনো ইউনিভার্সিটি দাওয়াত দেয়নি। তিনি যেটা করেছেন, যে এই দেশে আমাকে আপনারা দেখে থাকেন যে প্রায় সময় এই ব্রিটেনের যে পার্লামেন্টের দুটি কক্ষ রয়েছে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের নাম হচ্ছে লর্ডস, আর নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স। হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্সে অসংখ্য কনফারেন্স সেন্টার রয়েছে, ছোট ছোট রুম আছে, আবার বড় বড় কনফারেন্স হলও আছে। তা আপনারা কোনো ব্যক্তি এবং গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান চাইলে সেটি ভাড়া করে আপনারা সেখানে সভা করতে পারবেন, সেখানে আলোচনা করতে পারবেন, ব্রিটিশের পার্লামেন্টের কোনো মেম্বারকে দাওয়াত দিতে পারবেন, অথবা সভ্য দুনিয়ার যে কোনো মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে সেখানে বক্তৃতা দেওয়াতে পারবেন। ঠিক তেমনি এই অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ডের কথা বলতে পারি না, সেটা আমেরিকাতে, সেখানে কিভাবে কাজ করে আমার আইডিয়া নেই। কিন্তু ক্যামব্রিজ এবং অক্সফোর্ড, এটা তো ব্রিটেনের। এই দেশে আমি 2 যুগ থেকে বসবাস করি। সেখানে যে ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের একটি হল রয়েছে। এই হলটিতে কোনো ব্যক্তি এবং গোষ্ঠী চাইলে ভাড়া করে একটি হল নিয়ে সেখানে আলোচনা করতে পারেন। সেখানে রাজনৈতিক আলোচনা করতে পারেন, সামাজিক, অর্থনৈতিক, কন্টেম্পোরারি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। হাসনাতরা ওই ছাত্র শিবিরের মাধ্যমে, এই জামাতি যে সাগুরা আছে তাদের মাধ্যমে সেই রকম একটি হল বুকিং করেছে, ভাড়া নিয়েছে। সেই হলটি ভাড়া নিয়ে সেখানে তারা নিজেরা বক্তৃতা দিতে এসছে। আসলে তাদেরকে কোনো অক্সফোর্ড ক্যামব্রিজ কেউ দাওয়াত দিয়ে এখানে আনেনি, আনার কোনো কারণ নেই। এইসব মব সন্ত্রাসীদেরকে গুলি করলে 2টা ইংরেজি শব্দ আসে না। এখন অক্সফোর্ড ক্যামব্রিজের লোকেরা তার কাছ থেকে বাংলায় বক্তৃতা শুনবেন, সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে, হাসনাতের এখন কি হবে? হাসনাতের যেটা হবে, এই দেশ বাংলাদেশের মতো মব সন্ত্রাস করে জিতার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশে যেভাবে মবের মাধ্যমে সমাজ রাষ্ট্রকে
অবজ্ঞা করে হাসনাতরা অনেক কিছু করতে পেরেছে, এই দেশে পারবে না। এই দেশে হাসনাত যখন আসছে, ছাত্রলীগ যুবলীগের ছেলেবেলেরা সেখানে গিয়ে তাকে জুতা দেখিয়েছে, কালো পতাকা দেখিয়েছে, ডিম নিক্ষেপ করেছে, কিন্তু তাকে গায়ে কেউ আঘাত করেনি। কেন করেনি? কারণ আওয়ামী লীগ বা যুবলীগ বা ছাত্রলীগ যারা করে তারা রাজনৈতিকভাবে সেটার প্রতিবাদ করেছে, যেটা এই দেশের আইনে বৈধ। কিন্তু কেউই তাকে জোতা পেটাও করেনি, ঝাড়ু পেটাও করেনি, মাইকদুরও করেনি, কারণ এটা আইনের বিরোধী। কিন্তু হাসনাতরা যেটা করেছে, তার সাঙ্গপাঙ্গরা যেটা করেছে, ব্যক্তির গায়ে হাত তুলে ব্যক্তিকে পিটিয়েছে এবং একা পেয়ে একা একজন মানুষকে, যার কারণে এটি ক্রিমিনাল আইনে অপরাধ হিসেবে গণ্য এবং এই জন্য তার বিরুদ্ধে প্রসিকিউশন হবে। যদি প্রসিকিউশনে তিনি দোষী সাব্যস্ত হন, এই জুলাই সন্ত্রাসী, এই মব সন্ত্রাসী, এই কালাফাটা নামে খ্যাত ব্যক্তি যদি আপনার দোষী সাব্যস্ত হন, তাহলে চিরজীবনের জন্য কখনো আর তিনি ব্রিটেনে প্রবেশ করতে পারবেন না। ব্রিটেন এখন এমন শক্ত আইন করেছে, যদি কোনো ব্যক্তি ক্রিমিনাল কনভিকশন হয়, ছোট হোক আর বড় হোক, একটা 10 টাকার জিনিস চুরি করেছেন, একটা কনভিকশন হয়েছে, তাহলে আপনি এদেশে সেটেল হলেও আর কখনো আপনি ব্রিটিশ হতে পারবেন না। এমনকি ব্রিটিশ সিটিজেন শামীমা বেগমের কথা জানেন, ওই জিহাদি বাইড হয়ে চলে গিয়েছিল এই কি বলে যে আইএস জঙ্গিদের কাছে, সেখানে গিয়ে বিয়ে করে 3-3টা বাচ্চা হয়েছে, তার জন্ম এদেশে, কিন্তু তাকে আর এই দেশে ফিরতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ এই সন্ত্রাসবাদকে, এই জঙ্গিবাদকে এবং এই অন্যায়কে ব্রিটেন আর সাপোর্ট করে না। সুতরাং এই হাসনাত যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে চিরতরের জন্য ব্রিটেনের পথ, ব্রিটেনের বিমান এবং এই ব্রিটেনের মাটি তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। শুধু কি ব্রিটেন, পৃথিবীর অন্যান্য দেশও তাকে ভিসা দিতে সহজে দেবে না। অনেক চিন্তা করবে। কেন চিন্তা করবে? যেই ব্যক্তি বাংলাদেশের সন্ত্রাসকে, বাংলাদেশের মবকে ব্রিটেনের মতো সভ্য সুশৃঙ্খল একটা রাষ্ট্রে নিয়ে গেছে, সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থায় যদি তার দোষী সাব্যস্ত হয়, তাহলে আপনারা ধরে নেন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশসমূহ তাকে আর ভিসা দেবে না। তাহলে এই জুলাই সন্ত্রাসীরা শুধু দেশে নয়, বিদেশে এসেও সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করছে অথবা সন্ত্রাসকে প্রবোধ দিচ্ছে। আপনারা একটু খেয়াল করেন কথা, যে তাকে সেদিন কালো পতাকা দেখানোর জন্য, ডিম থেরাপি দেওয়ার জন্য অনেক, ওই যে বললাম যুবলীগ, ছাত্রলীগ বা অন্যান্য ছেলেপেলেরা গিয়েছিল, সেখানে যাওয়ার পর সে তাদেরকে মিডল ফিঙ্গার দেখাইছে। মিডল ফিঙ্গার কে দেখায় জানেন? রাস্তার লোকেরা। এই দেশে যারা মনে করেন ড্রাগ এডিক্টেড, পতিতাবৃত্তিতে মানে জড়িয়ে গেছে অথবা কোনো ধরনের এন্টি সোশ্যাল বিহেভিয়ারে জড়িয়ে গেছে, তাদের কথায় কথায় মাঝখানের আঙুল দেখাবে, কথায় কথায় অ্যাপ ওয়ার্ড বলবে। ঠিক হাসনা তো জনগণের প্রতি সেইরূপ বিহেভিয়ার করেছে। তার মানে সেই যে কোন লেভেলের লোক, তার সন্ত্রাসবাদিতা, তার জঙ্গিবাদিতা, তার রাষ্ট্রধ্বংস এবং রাষ্ট্রের সভ্য মানুষের প্রতি যে তার মানে ঘৃণা, সেটাই কিন্তু সে দেখিয়েছে। তাই এই হাসনাতের বিরুদ্ধে সারা বিশ্বে যেখানেই সে যাবে, সেখানেই কিন্তু মানুষ প্রতিবাদ করবে, তাকে জুতা দেখাবে, কালো পতাকা দেখাবে এবং ডিম থেরাপি দিবে। এ থেকে নিষ্কৃতি হাসনাত বেঁচে থাকা অবস্থায় আর কখনো পাবে না। আর যদি এই সমাজ, এই রাষ্ট্র আবার কোনোদিন সভ্য হয়, তাহলে এই সভ্য রাষ্ট্রের আইনে রাষ্ট্রদ্রোহের অপরাধে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত হবে। তবে সেটা আরো পরের কথা। এই মুহূর্তের কথা হচ্ছে হাসনাতকে ব্রিটিশ পুলিশ খুঁজছে এবং তাকে পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে এবং তার বিরুদ্ধে প্রসিকিউশন প্রায় অনেকটাই নিশ্চিত, যেহেতু তিনি এই সন্ত্রাস এবং অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে তার সাথে যারা ছিল তাদের একজন পুলিশকে নিশ্চিত করেছে। এবং এটা যদি হয়, এই ব্রিটেনের পথ এবং সভ্য দুনিয়াতে তাদের দুয়ার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন।